আসসালামু আলাইকুম। এই মুহূর্তে বাংলাদেশের ব্যাংকিং সেক্টরের কি অবস্থা এবং একজন গ্রাহক ব্যাংকে যাওয়ার পরে ৳২,০০,০০০ বেশি কেন দিতেছে না? পাশাপাশি এটিএম মেশিনে কেন টাকা নেই? তো ব্যাংকিং সেক্টর পুনরায় আবার ঠিক হইতে কতদিন সময় লাগবে এবং ব্যাংকিং সেক্টরের এই দুর্দিনের জন্য দায়ী কারা? A to Z বিস্তারিত বিষয়টি নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তো শুরুতেই যেটা বলব, ব্যাংকিং সেক্টরের এই দুরবস্থার জন্য দায়ী কারা? অ্যাকচুয়ালি এখানে ৪ টি কারণ আছে। তো প্রথম কারণ হচ্ছে কিছু অসাধু ইউটিউবার। আই এম সিওর অনেকে আমাকে বলবে যে ভাই ইউটিউবাররা আবার কি করলো? অ্যাকচুয়ালি আমাদের দেশে কিছু অসাধু ইউটিউবার আছে। তারা সুযোগ বুঝে কিছু ভিডিও আপলোড করে শুধু ইনকাম করার জন্য। তো কবে কোন ব্যাংকে কোন গ্রাহক গেছে এবং তার চাহিদা অনুযায়ী টাকা পায় নাই, সেই ভিডিও ক্লিপসগুলি এখন আপলোড করতেছে। এমনকি কিছু ব্যাংকের নাম দিয়ে আপলোড করতেছে, বলতেছে ওই ব্যাংকে টাকা নেই, এই ব্যাংকে টাকা নেই। এইরকম বিভ্রান্তি ছড়াইতেছে। তো আমরা তো হুজ্জুকে বাঙাল। যদি আমাদের কেউ বলে যে আপনার কান সিলে নিয়ে গেছে, আমরা সিলের পিছনে পিছনে দৌড়াবো। বাট একবারও কিন্তু আমাদের কানে হাত দিয়ে দেখব না। তো এই ভিডিও দেখে এক প্রকার ব্যাংকে হিড়িক পড়ে যায় টাকা উঠানোর জন্য। মানে সবাই যার যার মতো তার টাকা ব্যাংক থেকে উঠেই আনতেছে। তো একটি বিষয় খেয়াল করেন, ব্যাংক কিন্তু আমাদের টাকায় চলে। মানে আমরা যে টাকা রাখি ব্যাংকে, আমাদের টাকা দিয়েই কিন্তু ব্যাংক চলে। তো যদি আমরা সবাই ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে আসি, তাহলে অবশ্যই কিন্তু ব্যাংক খালি হয়ে যাবে। তো এর জন্য ব্যাংক কিন্তু টাকা একজন গ্রাহকের চাহিদা অনুযায়ী দিতে পারতেছে না। ওকে, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এটিএম মেশিনে কেন টাকা নেই? অ্যাকচুয়ালি আমরা সবাই জানি আমার পুলিশ ভাইয়েরা কিন্তু এই মুহূর্তে কোনো ডিউটি করতেছে না। তো এটিএম মেশিনের টাকাগুলি যে এটিএম মেশিনে নিয়ে যাবে, আপনার জেলা পর্যায় থেকে আপনার থানা পর্যায়ে যে এটিএম মেশিনের টাকাগুলি নিয়ে যাবে, সেটার সিকিউরিটি কিন্তু আমার পুলিশ ভাইয়েরা দেয়। তো এই মুহূর্তে যেহেতু আমার পুলিশ ভাইয়েরা ডিউটি করতেছে না, তো সিকিউরিটি কারা দেবে? তো রাস্তার মাঝখানে যদি ডাকাতি হয়, এই ভয়ে কিন্তু এটিএম মেশিনে কোনো প্রকার টাকা পয়সা নিতেছে না। এর জন্য আমরা এটিএম মেশিন থেকে টাকা তুলতে পারতেছি না। এনিওয়ে, তারপরে কারণ হচ্ছে আমার প্রবাসী ভাইয়েরা রাগ করবেন না প্লিজ। তো আমার প্রবাসী ভাইয়েরাই কিন্তু আমাদের বাংলাদেশের ব্যাংকিং সেক্টরের সব থেকে বড় ভূমিকা পালন করে। তো আমার প্রবাসী ভাইয়েরা রাগেই হোক আর অনুরাগেই হোক, যেভাবেই হোক, বেশ কিছুদিন কিন্তু আমাদের বাংলাদেশে তারা টাকা ব্যাংকের মাধ্যমে পাঠায় নাই। এক কথায় আমরা কোনো রেমিটেন্স পাই নাই। তো আগেই বলছি, ব্যাংকিং সেক্টরের সব থেকে বড় ভূমিকা পালন করে আমার প্রবাসী ভাইয়েরা। এবং সর্বশেষ যে কারণ, সেটা হচ্ছে লুটপাট। আমরা সবাই জানতেছি বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে। কিভাবে হয়েছে, কারা করছে, ইন ডিটেলসে বলতে যাব না, কারণ আমি রাজনৈতিক কোনো ভিডিও করি না। এটা আমরা আস্তে আস্তে সবাই জানতে পারবো। বেসিক্যালি একটি দেশের যদি অর্থ লুটপাট হয়, সেটার প্রভাব কিন্তু ব্যাংকিং সেক্টরে পড়বে, এটাই স্বাভাবিক। তো সব কিছু মিলিয়ে এই মুহূর্তে বাংলাদেশের ব্যাংকিং সেক্টরের অবস্থা খুব বেশি ভালো না। তো ব্যাংকিং সেক্টরের অবস্থা আবার আগের জায়গায় আনতে হলে কিন্তু আমাদেরই কিছু করতে হবে। বিশেষ করে আমার প্রবাসী ভাইয়েরা, আপনারা আবার আগের মতো ব্যাংকিং সেক্টরের মাধ্যমে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠান। কারণ আমি আগেই বলছি, বাংলাদেশের ব্যাংকিং সেক্টরের সবথেকে বড় ভূমিকা পালন করে রেমিটেন্স যোদ্ধারা, আমার প্রবাসী ভাইয়েরা। তো আগের মতো আবার ব্যাংকিং সেক্টরে টাকা পাঠান এবং যারা টাকা ঘরে আনছেন ব্যাংক থেকে উঠিয়ে, তারা আবার পুনরায় ব্যাংকে টাকা জমা দেন। আপনার টাকা কিন্তু ঘরে সেফ না, ব্যাংকেই আপনার টাকা সেফ। কারণ আমরা কিন্তু অনেক সরকার পরিবর্তন হইতে দেখছি, বাট ব্যাংক কিন্তু ব্যাংকের জায়গায় আছে। এই ধরনের বিভ্রান্তি অনেকেই ছড়াবে যে ব্যাংক দেউলিয়া হয়ে যাবে, দেশ ধ্বংস হয়ে যাবে। ভাই, এগুলি সব বানোয়াট বা এগুলি সব ফেক ভিডিও। আমাদের দেশ আমাদের নতুন করে আবার গড়তে হবে। আর বিশেষ করে যারা ব্যাংকে টাকা জমা দিতেছেন না, মানে ভয় পাইতেছেন ব্যাংকে টাকা রাখলে ব্যাংকের টাকা মারি যাবে, ভাই এগুলি সম্পূর্ণ ভুল ধারণা। আপনি ব্যাংকে টাকা রাখতে পারেন, কোনো রকম টেনশন বা ভয়ের কিছু নেই। আশা করি পুরো বিষয়টি আমি আপনাদের বোঝাইতে পারছি। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তত সময় ভালো।